শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় তারুণ্যের রাজনৈতিক ভাবনা। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি রয়েছেন। আমাদের সাথে রয়েছেন শিক্ষক ও গবেষক আরিফা রহমান রুমা, এবং আমাদের সাথে রয়েছেন ডক্টর জাহিদুর রহমান, সদস্য কেন্দ্রীয় কমিটি নাগরিক ঐক্য। এছাড়াও অনলাইনে আমাদের সাথে যুক্ত রয়েছেন এম জহিরুল ইসলাম মিল্টন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ফেরদৌস আহমেদ উজ্জ্বল। প্রথমেই জাহিদুর রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় তারুণ্যের রাজনৈতিক ভাবনা। এই আলোচনাটি যখনই আমরা করতে আসি তখনই একটি বিষয় সামনে চলে আসে যে তরুণদের ভেতরে যেই প্রাণশক্তি থাকে, আমরা বলি যে তরুণরা অপেক্ষাকৃত একটু কোমল হৃদয়ের হয়, স্পর্শকাতর হয়, তারা হয়তো দেখা গেছে আবেগপ্রবণ হয়। সেই ক্ষেত্রে সামাজিক বিভিন্ন অসঙ্গতি বা অনিয়ম সেগুলোর বিপরে অনেকটা সোচ্চার হয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে যদি আমরা দেখি, ক্রমান্বয়ে যেন সেই জায়গা থেকে কিছুটা হলেও দূরে সরে তাদের ভিতর এক ধরনের আত্মকেন্দ্রিকতা চলে এসেছে। সেটি কি কারণে, সেই বিষয়টি বলবেন। এর মধ্যে প্রযুক্তি আছে, অনেক কিছুই যুক্ত হয়েছে। সার্বিকভাবে যদি একটু পরিস্থিতির বিশ্লেষণ করেন। ধন্যবাদ আপনাকে। গত বেশ কয়েক বছর থেকে আমরা একটা কথা স্লোগানের মতো শুনি, আই হেট পলিটিক্স। আমরা অনেক তরুণকে এরকম স্ট্যাটাস দিতে দেখেছি। এই প্রবণতা আসলে এই সময়ের না। আমি মনে করতে পারি যে আমাদের সময় এরকম ইংরেজিতে একটা স্লোগানের আকারে বলা হয়নি, কিন্তু আই হেট পলিটিক্স আমরাও ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছে। ঠিক, আমরা আই হেট পলিটিক্স বলিনি, আমাদের বাবা মা বলেছেন ইউ শুড হেট পলিটিক্স। কথাটা এইরকম ছিল। আমাদের কানের কাছে কিন্তু সারাক্ষণ বলা হতো রাজনীতি ভালো জিনিস না, ওটার আশপাশে যাওয়া যাবে না। সো আমরা সবসময় এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেছি, আমরা ওভাবেই বেড়ে উঠেছি। সবসময় ব্যাপারটা ছিল, আমার প্রাথমিক কথা হচ্ছে এটা। এবং আমরা খুব স্বাভাবিকভাবে এইসব কথা শিরোধার্য ছিল। আমাদের বাবা মায়ের কথা, শিক্ষকদের কথা, আমরা মনে করেছি লেখাপড়াই শুধু করতে হবে, এরপর আর কিছু করার দরকার নেই, নিজের একটু ক্যারিয়ার তৈরি করো, বাস তুমি জীবনে সফল হয়ে গেলে। কিন্তু একটা পর্যায়ের পর এসে নিজে বুঝতে শুরু করলাম যে আসলে রাজনীতিই তো সব কিছু ডিসাইড করে। আমি আমার জার্নিটা বলছি, তাহলে হয়তো বোঝা যাবে যে কেন এগুলো ঘটে। আমরা পছন্দ করি বা না করি, আমরা মানি বা না মানি, আমরা গালিগালাজও করতে পারি রাজনীতিবিদদের, করিও অনেকে। কিন্তু শেষ পর্যন্ত একটা স্টেট চালাবে রাজনীতিবিদরা, এবং সেই স্টেটটা রাজনীতিবিদরা যেহেতু চালান, সেটা তিনি কেমন চালাচ্ছেন তার উপরে ডিপেন্ড করবে স্টেটের চরিত্র কী, এবং সেই চরিত্রের উপরে ডিপেন্ড করে সব কিছু নির্ধারিত হবে। ইটস প্লেন অ্যান্ড সিম্পল। আচ্ছা, এখন যে ঘটনাটা ঘটছে সেটা নিয়ে বলি। নিশ্চিতভাবেই এক ধরনের আত্মকেন্দ্রিকতার জায়গা আছে, এবং একই সাথে শুধু আত্মকেন্দ্রিকতাও না, মানে এখন সোশ্যাল মিডিয়া একটা নতুন ইলুশন তৈরি করছে, অ্যাক্টিভিজমের ইলুশন। আমি এটাকে ছোট করছি না, কিন্তু ধরুন আমি একটা উদাহরণ দিই। রামপালে বিদ্যুৎ কেন্দ্র যখন হচ্ছে, তার বিরুদ্ধে একটা ফেসবুক পেজ হয়েছে। ওই ফেসবুক পেজে বেশ কয়েক লক্ষ লাইক ছিল। আপনি একটা স্ট্যাটাস যখন দেবেন, দেখবেন ওর মধ্যে বহু হাজার হাজার রিয়াকশন পড়ছে, কমেন্ট পড়ছে। কিন্তু যখনই মাঠে কোনো কর্মসূচি দেওয়া হয়েছে, সেখানে দেখবেন আপনি খুব অল্প কিছু মানুষ, আমি নিজে থেকে দেখেছি কয়েকশো মানুষও একত্র হচ্ছে না। সো প্রথম কথাটা হচ্ছে তারা রিলাক্ট্যান্ট, একটা বড় অংশ তারা তাদের সেলফ সেন্টার চিন্তাভাবনা নিয়ে চলছে। এবং আরেকটা কথাও খুব জরুরি, যে ভয়ঙ্কর রকম কনজিউমারিজমের মধ্যে সোসাইটি ঢুকে গেছে। এই সোসাইটি কিন্তু আপনাকে সারাক্ষণ বলছে তুমি ভোগ করো, তুমি ভোগ করার মতো যাবতীয় ব্যবস্থা করো, সেটা যদি হয় তাহলেই হয়ে গেল। আর যারাও এক ধরনের অ্যাক্টিভিজমের চিন্তা করছে, তারাও না মনে করছে আমি একটা, ধরুন কেউ একজন খুব ক্রিটিক করলো গভর্নমেন্টের বা কোনো একটা স্টেপের ক্রিটিক করলো, ওখানে একটা লাইক দিয়ে দিলাম, একটা কমেন্ট করলাম, ওটা শেয়ার করে দিলাম, বা নিজেও দুটো কথা লিখে ফেললাম। এটা এক ধরনের ইলুশন, আমি এটাকে ইলুশন বলছি। ইলুশন তৈরি করে যে আমি তো মনে হয় অনেক বেশি অ্যাক্টিভিজম করে ফেলেছি, সেটাও একটা বড় কারণ। ফাইনালি এখন যেই মূল রাজনীতির কথা বলছি, সেখানে একটা প্রবলেম আসলে গত বেশ কিছুদিন থেকে তৈরি হয়েছে। তরুণরা যে শুধুমাত্র সোসাইটির কথা ভাববে বা তারা তাদের নিজের, আমরা একটা সরিয়ে রাখি, তার তো নিজের কিছু স্বার্থের ব্যাপার আছে। ধরুন বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের ছাত্ররা কোটা সংস্কার, তাদের এই সংস্কার চাওয়ার মধ্যে ভুল বা সঠিক, তাদের দাবি, ওই আলোচনা আমি ঢুকছি না। তারা তাদের কিছু দাবি আছে, সেই দাবি নিয়ে তারা রাস্তায় যেতে চেষ্টা করেছিল, এবং তারা কিন্তু প্রচণ্ড বাধার মুখে পড়েছে। তো এই যে আপনি যখন রাজনীতি করবেন, আপনি যখন রাজনীতির জায়গায় যাবেন, তখন সেখানেও একটা পরিবেশ কেমন আছে সেটা ডিপেন্ড করে। এখন সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আমরা বলবো যে তার তরুণরা চিরকালই এসব বাধা পেরিয়ে রাজনীতি করেছে। কথাটা আসলে পুরোপুরি ঠিক না। কেন ঠিক না আমি বলি। ধরুন যখন জাসদ তৈরি হয়েছিল স্বাধীনতার পর,
তখনকার গভর্নমেন্টের সাথে কিন্তু সিরিয়াস ক্ল্যাশ ছিল, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখবেন জাসদ ভয়ঙ্কর সব কথা তৎকালীন সরকার নিয়ে বলতো, কিন্তু তাদের এই রাস্তায় জমায়েত হওয়া, মিছিল করা, মিটিং করা, আমার দলের যিনি প্রধান মাহমুদুর মান্না, উনি তো জাসদের বড় নেতা ছিলেন, আমি তার কাছ থেকে ব্যক্তিগতভাবে জানতে চেষ্টা করেছি, বলে অনেক সমস্যা ছিল কিন্তু আমরা এগুলো করতে পারতাম। সো ওই কনজেনিয়াল যে একটা এনভায়রনমেন্ট, সেটারও এক ধরনের অভাব আসলে আছে। আরিফা রুমা, আপনার কাছে আসছি, যে আলোচনায় আমরা ছিলাম, যে একটি কনজিলাল অ্যাটমসফিয়ারের কথা উনি বলেছেন, যে সেই জায়গায় কিছুটা অভাব বোধ তৈরি হচ্ছে, সেজন্য কি তারুণ্যের যে রাজনৈতিক ঘাটতি, যদিও বলেছেন যে শুরু থেকেই বা বরাবরই এমন পরিস্থিতি একেবারেই ছিল না যে পথটা খুব তরুণদের জন্য মসৃণ ছিল রাজনীতিতে আসবার, কিন্তু অপেক্ষাকৃত সেই কনজিনাল অ্যাটমসফিয়ার যেটি আমরা বলছি সেটি কিছুটা সংকুচিত হয়েছে সাম্প্রতিক সময়ে, বলতে কেবল এখনই তা না, কিছুদিন থেকে। আপনি পুরো বিষয়টি দেখেন। ধন্যবাদ আপনাকে। আমরা যদি একটু পেছনের দিকে দেখি, যদি 1971 আপনি যান, সবাই যে পলিসি মেকিংয়ে আসবেন বা রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করবেন সেই চিন্তা করে রাজনীতিতে আসেন বা রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন বা তিনি এর একজন হয়ে ওঠেন, ব্যাপারটা কিন্তু সবসময় তা না। আপনি 71 দেখেন, যখন তার মনে হয়েছে যে আমার প্রয়োজন, আমার এখন যেতে হবে, আমি থাকতে পারছি না, সে যখন কোনো একটা বিষয়ের অভাব বোধ করে, যেটা রাষ্ট্র চাইলে তাকে দিতে পারে কিন্তু দিচ্ছে না, তখন কিন্তু সে ক্ষুব্ধ হয়ে তখন তাকে আমরা রাস্তায় নামতে দেখি। তো আমরা বিগত 10-11 বছরের আমাদের যে অর্থনৈতিক সামাজিক এই যে ব্যাপক উন্নয়ন, তো সেখানে তরুণদের এই চাহিদার জায়গাটা আসলে কমে এসেছে। নাই আমি বলবো না, আমরা এখনো সব জায়গায় একদম সাকসেস হতে পারিনি, কিন্তু হচ্ছি, সেই রাস্তা দিয়ে আমরা হাঁটছি, এটা তরুণদের কাছে স্পষ্ট। যার ফলে সেই 71 বা আপনি যদি 90-এর কথাও ধরেন, এমনকি আপনি যদি 96-এর আন্দোলনও ধরেন, সেটা কিন্তু আমরা যে বিগত কয়েক বছরে কিন্তু আমরা দেখছি না। এটাই আমার কাছে মনে হচ্ছে যে অন্যতম প্রধান কারণ। এবং এটা শুধু যে বাংলাদেশের ক্ষেত্রে তা না, আপনি যদি উন্নত বিশ্বের দিকেও দেখেন, একই সিনারিও কিন্তু আপনি দেখবেন যে ওই অভাবটা বোধ করছে না বা তাড়নাটা বোধ করছে না। প্রয়োজন না হলে মানুষ কেন রাস্তায় নামবে, বিনা কারণে কেন নামবে? তা আমার কাছে ব্যাপারটা এরকমই। তো আমি খুব হতাশ যে তা নই, কারণ আপনি দেখেন যে যখন নিরাপদ সড়কের দাবির প্রয়োজন হলো, তাদের একজন বন্ধু যখন নিহত হলেন, একটা ছোট বাচ্চা, তখন একদম স্কুলের বাচ্চারা কিন্তু নেমে গিয়েছে। হ্যাঁ, একটা আমাদের আবার এখানে ক্যাশ করার জন্য বসে থাকে একটা গ্রুপ, সঙ্গে সঙ্গে সেটাকে তাদের রাজনৈতিক পকেটে ঢুকিয়ে ব্যাপারটাকে একদম নষ্ট করার পর্যায়ে নিয়ে যাচ্ছিল। তো এতে আবার অনেকে আবার হয়ে যায়, যে সংকুচিত হয়ে যায় যে আমার এটাও তো থাকছে না। কিন্তু আমার কথা হচ্ছে, প্রয়োজন যখন হয় তখন তরুণরা ঠিকই দেখা যাচ্ছে যে রাস্তার নামে। আমি আসলে হতাশ নই। আচ্ছা আচ্ছা, আরেকটি বিষয় আপনি বলছিলেন যে এই যে অবকাঠামোগত উন্নয়ন বা তথ্য প্রযুক্তির যে বিকাশ, সেগুলোর তরুণদের কাছে কি যেই বাধাহীনভাবে যেতে পারছে সেগুলোর সঠিক ব্যবহারও কি তারা করতে পারছে না? এর জায়গায় দেখা যাচ্ছে যে আত্মকেন্দ্রিকতা যেমন থাকছে, কিছুটা অপব্যবহার বা একটা নেতিবাচক প্রবণতাও তৈরি হচ্ছে। এসব কারণেও যে রাজনৈতিক যেই সচেতনতা গড়ে ওঠার কথা ছিল বা নেয়ার কথা ছিল, সেই জায়গায় যেতে পারছে না। আপনার কাছে কি সেটি মনে হয়? না না, আমার কাছে যেমন আপনার প্রযুক্তির যদি বলেন যে ভালো খারাপ উভয় দিকই তো থাকে, এটা সব সময় ছিল। তো সেটা আস্তে আস্তে প্রথম দিকে যেটা হয়, প্রথম দিকে হয়তো বুঝে উঠতে পারে না, ঠিকই দেখা যাবে যে এই ছেলেমেয়েরা একসময় বুঝে উঠবে যে কোনটা ভালো কোনটা খারাপ। নতুন নতুন তো সবাই চট করে সেটা রিসিভ করে ফেলে, ভালো মন্দ বোঝেও না। কিন্তু আমার সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক আমি যেটা দেখছি, যে কনসাসনেস অনেক বেড়েছে, অনেক সচেতন হয়েছে, অনেক কিছু বুঝতে শিখেছে, কারণ এত দ্রুত সেখানে তথ্য পেয়ে যাচ্ছে। এবং সোশ্যাল মিডিয়ার যে আমি বলবো যে এদের যে কাজ, তাতে কিন্তু আমাদের গভর্নমেন্টের বেশ কিছু দেখা যাচ্ছে যে ডিমান্ড ফুলফিল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে মুভ করলে। আপনি দেখেছেন তো যে আপনি যদি দেখেন শুধু রেপ নিয়ে, যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যখন মৃত্যুদণ্ড চাওয়া হলো, তখন কিন্তু সোশ্যাল মিডিয়া বেসড একটা ঝড় উঠে গিয়েছিল এবং সেটা কিন্তু সরকার মানতে বাধ্য হয়েছে। তো এটা তো আপনাকে মেনে নিতেই হবে যে আমি অনেক আগে যেভাবে ছিলাম সেই পর্যায়ে আমি যাব না, আজকের যে পর্যায়ে আছে এটা থেকেও কিন্তু এই যেমন আপনি এখনকার দেখেন, একসময় কি করতো রাজনীতিবিদরা, কিছু কথা জনগণের কাছে পৌঁছতে হলে মাঠে লোক জড়ো করতেন, সেখানে কত 150, 200, 1000, 2000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ। আর আমরা এখন এখানে একটি কথা বলছি, সেই কথা কিন্তু সারা দেশের মানুষ, সারা বিদেশেও যারা যারা আছেন সবাই কিন্তু দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। তখন এটা যদি আমি বলি যে না রাজনীতির ইয়েটা নষ্ট হয়ে যাচ্ছে, ব্যাপারটা তা না। যখন আমার সিচুয়েশন যেরকম, আমি তার সাথে অ্যাডজাস্ট করেই কিন্তু আমি আমার এই কাজগুলো করে যাব। জি,
আমি আসবো আপনার কাছে, আমি একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন ফেরদৌস আহমেদ উজ্জ্বল। ফেরদৌস আহমেদ উজ্জ্বল, আপনি শুনছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। জি, আমরা যে আলোচনায় ছিলাম যে তরুণরা, আমরা বলছি যে রাজনৈতিক সচেতনতার যে জায়গা, সেটি আসলে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমার পূর্বের দুইজন আলোচক খুবই দারুণভাবে এই প্রসঙ্গগুলো আমাদের সামনে নিয়ে এসেছেন। আহ, আমার কাছে সবসময় মনে হয় যে তারুণ্যের সাথে একটা শব্দ আমি যুক্ত করি, এটাকে আমি বলি যে স্পর্ধিত তারুণ্য। এখানে 90 পর্যন্ত আহ, আহ, যে তারুণ্যদীপ্ত যে আন্দোলন সংগ্রাম, সেই বিষয়গুলো এখানে আলোচনায় এসছে। কিন্তু আমরা যদি দেখি যে এই সম্প্রতি যে আন্দোলন, একটু আগে এখানে একজন আলোচক বললেন যে নিরাপদ সড়ক আন্দোলন, আমরা যদি আরেকটু আগে যাই, সেটা হলো যে সেনা সমর্থিত যে তত্ত্বাবধায়ক সরকার, ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন, এবং যে আন্দোলনকে আমরা বলছি যে সেই যে পুরো একটা সংকটময় পরিস্থিতি, যে পরিস্থিতিটার উত্তরণ ঘটিয়ে আবার একটা গণতান্ত্রিক ধারার দিকে রাষ্ট্রকে নিয়ে আসা, যে সুযোগ তৈরি করে দেওয়া, সেটা কিন্তু এই তারুণ্যই করেছিল। ছাত্র আন্দোলন থেকে কিন্তু সেটা হয়েছিল। এখানে প্রযুক্তির বিষয় নিয়ে বা অ্যাক্টিভিজম নিয়ে কিছু কিছু আলোচনা এখানে চলে আসছে। আমি দেখলাম যে প্রযুক্তির যে ব্যবহার, এবং প্রথম আলোচক আলোচনা করলেন যে অ্যাক্টিভিজম, ফেসবুক বা সোশ্যাল মিডিয়া, এই জায়গাগুলোতে তারুণ্য যেভাবে লেখেন বা সরকারের বিভিন্ন উদ্যোগকে যেভাবে ক্রিটিক্স করেন, বিভিন্ন আলোচনা করেন। এখন আসলে অ্যাক্টিভিজমের জায়গাটা বা আন্দোলন সংগ্রামের জায়গাটা কিন্তু আসলে অনেক ধরনের পরিবর্তন হয়েছে। আগে আন্দোলন বলতে আমরা বুঝতাম মিছিল, সমাবেশ, ঘেরাও বা বিভিন্ন সময় স্বৈরাচার বিরোধী আন্দোলন যেটা, সেটা অনেক ধরনের মোটিভ কিন্তু আমরা দেখেছি। কিন্তু এখন ধরেন সর্বশেষ যে আন্দোলনগুলো আমরা দেখলাম, যদি বলি যে সফল বা অনেক বেশি সারা জগন আন্দোলন, সেটা কিন্তু গড়ে উঠেছে সোশ্যাল মিডিয়াকে নির্ভর করে। এটা কিন্তু স্বীকার করতে হবে। হ্যাঁ, এই সমাজের যে পাটাতন, বা আমরা যদি বলি যে রাষ্ট্রীয়ভাবে ইভেন রাজনৈতিক যে পরিমণ্ডল, সেই পরিমণ্ডল কি আসলে তারুণ্যের রাজনীতিকে আসলে সেইভাবে আহ সংগঠিত করার কোনো সুযোগ দেওয়া হয়? আমি যদি বলি যে বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা, এই পুরো ব্যবস্থাটাই আসলে বিরাজনীতিকরণের একটা চক্রান্ত, আমি যদি বলি। কারণ আপনি যেটাকে রাজনীতি হিসেবে বা তারুণ্যের রাজনীতি হিসেবে যেটাকে দেখাচ্ছেন, সেটা তো আসলে রাজনীতি না। একজন ছাত্রকে আপনি যখন যারাই ক্ষমতায় থাকছেন, তারা সেই তারুণ্যকে বা একজন শিক্ষার্থীকে বা তার দলের অঙ্গ সংগঠনের মাধ্যমে সংগঠিত করে তাদেরকে দিয়ে আসলে কি চর্চা করান, যেটাকে আপনি রাজনীতি হিসেবে আপনি তুলে ধরবেন। বর্তমান সময়ে যদি বলি, ক্ষমতাসীন দল বলি বা বিরোধী দল বলি, হ্যাঁ, মানে গুটি কয়েক রাজনৈতিক শক্তির বাইরে যদি আমরা বলি, তাদের আসলে কোন চর্চাটাকে আপনি রাজনীতি হিসেবে ট্রিট করবেন? আমরা তো তারুণ্য বলতে সেই তারুণ্য দেখেছিলাম, ক্ষুদিরামকে দেখেছিলাম, প্রীতিলতাকে দেখেছিলাম, সূর্য সেন। তাদের ধারাবাহিকতায় আমরা যদি বলি যে 52-এর যে ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, এগুলো তো নামের সাথে যুক্ত। আপনার হলো যে আহ মজিদ খান কমিশন বিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেগুলো তো খুবই একদম সিগনিফিকেন্ট আন্দোলন হিসেবে আমাদের সামনে এসেছিল, এবং দাবি নিয়মতান্ত্রিক। এই তারুণ্য নির্ভর রাজনীতির মধ্যে একটা গুণগত জায়গা ছিল, যেটা রাজনৈতিক শক্তি স্বীকার করেছে। কিন্তু বর্তমান রাজনৈতিক শক্তি তো এই তারুণ্যকেই স্বীকার করে না, এবং এই রাজনীতিকেই তো আসলে স্বীকার করে না। তাদেরকে ভোগবাদের দিকে ঠেলে দিয়েছে, তাদেরকে ব্যক্তিবাদের দিকে ঠেলে দিয়েছে, তাদেরকে টেন্ডারবাজির দিকে ঠেলে দিয়েছে। এখন একজন তরুণ নেতা মনে আপনি বুঝবেন যে সে অনেক অর্থশালী, অনেক ক্ষমতাশালী, অনেক সে শক্তিধর, অনেক লোকবল পিছনে, এবং সে এটাকে শো করবে। এবং বর্তমান রাষ্ট্র ক্ষমতায় যারা থাকছেন বা নিয়মতান্ত্রিক ভাবে আসছেন তাদের নিয়মে, তারা সেটাকে মদতপুষ্ট করবেন। তো একজন ক্ষুদিরামকে আপনি কিভাবে আসলে এখানে তৈরি করবেন, বা একজন বঙ্গবন্ধু আসলে কিভাবে তৈরি হবেন, বা কমরেড ফরহাদ কিভাবে তৈরি হবে? সেটা তো সম্ভব না। জি, আমি আসবো আপনার কাছে, আমি একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন জহিরুল ইসলাম মিল্টন। জহিরুল ইসলাম মিল্টন, আপনি কি শুনতে পাচ্ছেন? কি শুনতে পাচ্ছি? জি, যে কথাটি বলছিলেন যে বর্তমান সময়ের রাজনীতিতে কিছুটা প্রতিকূল পরিবেশের কথাই বলছেন, যেহেতু
কনজিলান অ্যাটমসফিয়ার নেই বলছেন এখানে আলোচক দুজন, জনাব জাহিদুর রহমানও যে কথা বললেন এবং ফেরদৌস আহমেদ উজ্জ্বলও সে কথা বললেন, এবং খুব খোলাসা করেই বললেন যে এখনকার তারুণ্যের যে রাজনীতি সেখানে পুরোটা না হলেও ঢালাওভাবে ওনারা হয়তো মন্তব্য করেননি, কিন্তু অনেকাংশে টেন্ডারবাজি, ক্যাডার নির্ভর রাজনীতি বা যেটিকে আমরা পেশি শক্তি বলি, সেই সব জায়গায় এবং বিপরীত মত পথকে দমন করার বিষয় চলে আসে, যার কারণে তারুণ্য যে রাজনীতিতে আসবে সেই আগ্রহটা বা সেই ইন্সপায়ারেশনটা হারিয়ে ফেলে অনেক ক্ষেত্রে। কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি আসলে খুব গভীর মনোযোগ সহকারে আমার আলোচক বৃন্দের আলোচনাগুলো শুনছিলাম। অ্যাকচুয়ালি আমি বিজয়ের মাস, আমার কথার শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি 1971-এর সেই বীর শহীদদের, যাদের আত্মত্যাগ, রক্তদানের মাধ্যমে 30 লক্ষ শহীদের জীবনের স্যাক্রিফাইসের মাধ্যমে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি। 2 লক্ষ মা বোন আমাদের সম্ভ্রম হারিয়েছে। আপনি স্পেসিফিক যে আলোচনায় নিয়ে আসলেন তার মধ্যে ডক্টর জাহিদুর রহমান সাহেব এবং আমি ফেরদৌস আহমেদ উজ্জ্বল ভাই, ওনারা দুজন আলোচনা করলেন। ইতিমধ্যেই আরিফা রহমান রুমা উনিও আলোচনা করেছেন, আমি শুনেছি। আসলে তারুণ্যের সংজ্ঞা কিন্তু অনেক বড় একটা সংজ্ঞা। এখানে হাসি থাকবে, উচ্ছলতা থাকবে, কাজ থাকবে, উদ্যমতা থাকবে। অর্থাৎ হাসি, উচ্ছলতা, কাজ এবং উদ্যমতা এগুলোর সমন্বয়েই কিন্তু তারুণ্য। এখন এই তারুণ্যের যে আমি যদি স্পেসিফিক ভাবে টাইম গুলোকে যদি ভাগ ভাগ করি, সেগমেন্ট গুলোকে ভাগ ভাগ করি, তাহলে অবশ্যই আমি দেখব যে সেই 1947-এর তারুণ্য সেটা এক ধরনের তারুণ্য ছিল, তাদের ভাবনা এক ধরনের ছিল। 1952 বা 50-এর দশকের যদি আমি কথা চিন্তা করি, তখন তারুণ্যের ভাবনা, রাজনৈতিক ভাবনা এক ধরনের ছিল, সামনে তাদের প্রেক্ষাপটগুলো ভিন্ন ছিল। ঠিক তেমনি ভাবে 60-এর দশকের প্রেক্ষাপটটা ভিন্ন ছিল, এবং একই ধারাবাহিকতায় আমরা যদি লক্ষ্য করি তাহলে 66 থেকে শুরু করে 69, 70-এর নির্বাচন, 71-এর স্বাধিকার আন্দোলন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তরুণ রাজনীতিবিদরা এবং তারুণ্যের যে ভাবনা, তারুণ্যের যে চেতনা সময়ের সাথে তাল মিলিয়ে সেভাবে কিন্তু তৈরি হয়েছে। একইভাবে আমরা যদি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা চিন্তা করি, সেখানে কিন্তু নবীন প্রবীণের সংমিশ্রণে, অর্থাৎ প্রবীণ রাজনীতিবিদ এবং তারুণ্যদীপ্ত ছাত্র সমাজের গৌরব উজ্জ্বল সোনালী ভূমিকা, দুইয়ের সমন্বয়ে কিন্তু 90 সংগঠিত হয়েছে। এখন আমরা যদি এভাবে সেগমেন্ট ভাগ করতে করতে বর্তমান সময়ের দিকে আমরা আসি, তাহলে এই যে আমার ভাই ফেরদৌস আহমেদ উজ্জ্বল সাহেব, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আসলে এখনো অনেক কিছুই কিন্তু হচ্ছে, অনেক কাজ হচ্ছে এবং কাজ করার কিন্তু অনেক সুযোগ এখানে রয়েছে। এখন তো 90-এর ঘটনা ঘটানোর মতো কোনো পরিস্থিতি বাংলাদেশে নেই। এখন তো তরুণরা রাজনীতির পাশাপাশি অনেক কাজ করছে। তরুণ সমাজ বর্তমানে ছাত্র জীবন শেষ করে এখন কিন্তু একটি ট্রেন্ড, আমরা নিজেরাও কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে তোমার কর্মটি কিন্তু শুধু চাকরির উপর নির্ভরশীল নয়। তো সুতরাং তুমি ব্যবসা করতে পারো, বাণিজ্য করতে পারো, শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারো, তার জন্য তুমি চেষ্টা করতে পারো। এখন ঢালাও ভাবে যদি আমরা বলে যাই যে আসলে টেন্ডারবাজি হচ্ছে, এখানে চাঁদাবাজি হচ্ছে, XYZ অনেক কথাই বলা যাবে, কিন্তু বাস্তবতা হচ্ছে তরুণরা কিন্তু আগে যেমন সংক্ষিপ্ত পরিসরে ভাবতো, যেমন 52-তে হয়তো ভাষা আন্দোলন নিয়ে ভেবেছিল, আপনার একইভাবে 71-এ হয়তো মুক্তিযুদ্ধ নিয়ে ভেবেছিল। এখন কিন্তু তরুণরাদের ভাবনার মধ্যে এই রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে কেমনে সুন্দরভাবে এই রাষ্ট্রটি গঠিত হবে, কেমনে শিক্ষা অঙ্গন আরো সুন্দর সুশৃঙ্খল সহ অবস্থান করবে। আপনি লক্ষ্য করে দেখেন যে 90-এর দশকের কথাই যদি বলি, সমস্ত শিক্ষা অঙ্গনগুলো কিভাবে অস্ত্রের ঝনঝনানি হয়েছে, এবং সেখানে কিন্তু ছাত্র সমাজ তারা কিন্তু সহ অবস্থানে হলে অবস্থান করতে পারেনি। একটা বিক্ষিপ্ত ভাবনা, অর্থাৎ একটা অসুস্থ রাজনীতি কিন্তু সবসময় তাদের মাথার উপরে ভর করেছিল। কিন্তু বর্তমান গণতান্ত্রিক প্রেক্ষাপটে আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, উনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবার পর থেকেই যেমনি ভাবে রাষ্ট্রের উন্নতির কথা চিন্তা করেছেন, তেমনি ভাবে রাষ্ট্রের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে উনি চিন্তা করেছেন। ঠিক তেমনি ভাবে এদেশের যুব সমাজ কিভাবে আত্মকর্মসংস্থানে নিজেকে আত্মনিয়োগ করবে,
দেশ বিনির্মাণে কিভাবে কাজ করবে, সব ক্ষেত্রেই কিন্তু উনি কাজ করে যাচ্ছেন। ঠিক তারই ধারাবাহিকতায় আমি বলবো, এই যে ধরুন এখন আমরা একটি কোভিডের মুহূর্তে আমরা আমাদের সময়টা পার করছি। এই 2019-এর সেই মার্চ থেকে শুরু করে আজকে 2000 মানে 20-এর শেষ পর্যায়ে পর্যন্ত আমরা এসে 20-এর মার্চ থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত এই যে একটা দীর্ঘ সময়, এখানে কিন্তু অনেক তারুণ্য অনেক সুন্দরভাবে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। এখন রাজনীতি বলতে আমরা যদি বুঝি যে জনগণকে সচেতন করলাম, জনগণকে মাস্ক বিতরণ করলাম, কিভাবে কোভিডের ভালো থাকতে পারি সেগুলোকে সচেতনতা করলাম, এগুলো রাজনীতির অংশ নয়। আমি মনে করি এগুলো রাজনীতির অংশ। ডক্টর জাহিদুর রহমান, আরিফা রহমান রুমা এবং জনাব মিল্টন যে কথাটি বলছেন সেটি হচ্ছে যে এখনকার প্রেক্ষাপটও একটি বিষয়। তরুণদের রাজনৈতিক এগিয়ে আসার জন্য বা রাজনীতি সচেতন করে যে সময়ের প্রয়োজনীয়তা ৭১, ৫২ কিংবা বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে ইভেন ৯০-তেও ছিল, সেই প্রেক্ষাপটটি আসলে এখন নেই এবং প্রয়োজনীয়তাটাও এখন কতটা আছে সে নিয়েও প্রশ্ন তুলেছেন। তাতে করে তরুণদের রাজনৈতিক জনাগ্রহের কথা বলছি, সেটি আসলে কিভাবে বলছি আমরা? ধন্যবাদ। জনাব মিল্টন বলছিলেন দেশ খুব সুন্দরভাবে চলছে, রুমা আপাও বলেছেন। আচ্ছা, আমরা এবং বিজয়ের মাসের কথা এসছে, অবশ্যই আমরা বিজয়ের মাসে আমি তরুণ যারা এই শোটা দেখছেন, আমি জানি না কতজন দেখছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা জিনিস একটু পড়ি। সেটা হচ্ছে 1972 সালে যে সংবিধান প্রণীত হয়েছিল তার যে প্রিয়াম্বল, তার ৩য় অনুচ্ছেদটা আমি একটু দেখে পড়ছি, এখানে 38টা শব্দ আছে। তো আমরা দেশটা কেমন দেখতে চেয়েছি সেরকম একটা পারসেপশন পাওয়া যাবে। আমরা আরও অঙ্গীকার করিতেছি যে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। সো আমরা এরকম একটা দেশ দেখতে চেয়েছিলাম। আমাদের ৩০ লক্ষ মুক্তিযোদ্ধা প্রাণ দিয়েছেন, অন্য মানুষরা প্রাণ দিয়েছেন, ২ লক্ষ ৩ লক্ষ মা বোন রেইপড হয়েছেন। সম্ভ্রমহানি শব্দটা ব্যবহার না করাই আমার মনে হয় ভালো, কারণ রেপিস্টের সম্ভ্রম যাওয়ার কথা তার না। আচ্ছা, শুধু সেটাও না, আমাদের আরও অনেক মূল্য আছে। আমরা ১ কোটি মানুষ শরণার্থী হয়েছি, তাদের জীবন ভীষণ রকম বিভৎস ছিল। যে মানুষগুলো দেশে থেকে গিয়েছিল তাদের লাইফও কিন্তু স্বাভাবিক ছিল না। সো এই মূল্য দিয়ে কেনা দেশটা এমন হওয়ার কথা ছিল, যেটা আমি পড়লাম। আমি শেষ অংশটা আবার পড়ছি। যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। এই হচ্ছে আমাদের স্বপ্ন। মিলিয়ে দেখি, আমি তরুণদেরকে বলছি, এখানে যারা আছেন আমি মনে করি না সবাই আমার এটার সাথে মিলিয়ে একমত হবেন, আমি তাদেরকে বলছি বাংলাদেশে এখন আর তেমন কিছু নেই, অসাধারণ উন্নয়ন হয়েছে, রুমা আপা বলছেন। ছোট উদাহরণ দিই, 2018 সালে জুলাই মাসে আমাদের তখনকার অর্থমন্ত্রী জনাব মুহিত একটা সভায় বলছেন জবলেস গ্রোথ বাংলাদেশের জন্য একটা বড় সমস্যা। তরুণদের একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখন পর্যন্ত এটা একটা খুব ক্লিয়ার ম্যানিফেস্টেশন। আপনি দেখবেন, আপনি এক অদ্ভুত ঘটনা, বাংলাদেশে একটা ইউনিভার্সিটির লাইব্রেরিতে সাধারণ স্টুডেন্টরা পড়তে পারে না। ওখানে পরে বিসিএস পরীক্ষা যারা দেবে, সকালবেলা যান, কয়েকশো ব্যাগ দিয়ে সিরিয়াল দিয়ে যাওয়া হয়। একই কথা পাবলিক লাইব্রেরির জন্য প্রযোজ্য। প্রতি বছর আপনি দেখবেন যখন প্রিলির ফর্ম বিক্রি হয়, পত্রিকায় খবর আসে রেকর্ড ভেঙেছে, প্রতি বছর আগের বছরের রেকর্ড ভাঙে। তার মানেটা হচ্ছে এই যে তরুণরা বছরের পর এখন তারা ৩৫ বছর পর্যন্ত বিসিএস দিতে চায়। এর মানে শুধু এই না যে বিসিএস চাকরি লোভনীয়, সেটা সরিয়ে রাখছি, এই ক্রেজ তো এতটা আগে ছিল না। তার মানেটা হচ্ছে তাদের চাকরির সমস্যা, এটা আমাদের অর্থমন্ত্রীও বলছেন। তার মানে বাংলাদেশে অ্যাপারেন্টলি যে উন্নতি হচ্ছে, কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, জিডিপি গ্রোথ, পার ক্যাপিটা ইনকাম বলছেন, কিন্তু আসলে সেগুলো কত মানুষের হাতে পৌঁছচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিছুদিন আগে IMF এর একটা স্টাডি নিয়ে আমাদের দেশে খুব হইচই হয়েছে। সেটা হচ্ছে আগামী বছর ভারতের জিডিপি শ্রিঙ্ক করবে, আমাদের বাড়বে, তাতে পার ক্যাপিটা জিডিপি আমাদের বেড়ে যাবে। দুটো খারাপ কথা আছে। একটা হচ্ছে আর্থিক অঙ্কের পার ক্যাপিটা জিডিপি আর পিপিপি ভিন্ন ব্যাপার, ক্রয় ক্ষমতার ভিত্তিতে যেটা, তাতে কিন্তু ভারত আমাদের যেটা এখনো অনেক এগিয়ে আছে। ১, ২ হচ্ছে আমাদের দেশে পভার্টি লাইনের নিচে মানুষ প্রায় ২২%, ভারতে ১১%। তাতে আপনি কি বোঝেন জানেন? যে ওখানে যা মাথা পিছু আয় হচ্ছে তার ডিস্ট্রিবিউশনটা বেটার হচ্ছে। সুতরাং আমাদের অর্থনৈতিক উন্নতি যেটা হচ্ছে সেটা আলটিমেটলি আসলে কিছু মানুষের হাতে যায়। কারণ আমরা জানি যে পৃথিবীতে সবচেয়ে ধনী বৃদ্ধির রেটে আমরা ফার্স্ট, ধনী বৃদ্ধির রেটে আমরা তৃতীয়, মানে অতি ধনীতে ফার্স্ট, ওইটাই তৃতীয়।
তাহলে তরুণরা তো জব পায় না, তরুণদের জন্য ইস্যু নেই তা তো না। আমি ধরলাম শুধু তার ইস্যুও যদি চিন্তা করি, অনেক গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু তার সামনে আছে। আর আমরা বারবার 72, 71, 69 সব যখন বলছি, ওইসব ক্ষেত্রে সে শুধু তার ইস্যু না, সে রাষ্ট্রীয় ইস্যু নিয়ে কথা বলেছে। আজকে যারা তরুণ, কয়জন তরুণ ভোট দিয়েছে? শেষ 2009 সালে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, এরপর ধরুন ঢাকা 10 আসনে 5% মানুষ ভোট দিয়েছিল, ঢাকার 5 আসনে 10% মানুষ ভোট দিয়েছে শেষ পর্যন্ত। সো এই যে ঘটনাগুলো ঘটছে, সো এইটা নিয়ে কি তরুণরা কথা বলবে না? আমরা কেন শুধু মনে করছি তরুণ তার চাকরির কথা বলবে, তরুণ তার চাকরি পেয়েছে, সে অন্য কাজ নিয়ে ব্যস্ত আছে, এন্টারপ্রেনিয়ার হয়েছে, সে অনলাইন ব্যবসা করছে, তাতেই সে সুখী থাকবে? না, তখন তো ছিল না। তরুণের সমস্যা ছাড়াও বাংলাদেশ আসলে তরুণদের এবং ছাত্রদের তৈরি বাংলাদেশ, প্লেন অ্যান্ড সিম্পল। ছাত্ররা তৈরি করেছে। 52 সালে বলি, তারপর 54 সালের পর বিশেষ করে 62তে শিক্ষা আন্দোলন হয়তো তার ইস্যু ছিল, 66, 69, 71 সব তরুণরা করেছে। তো এখন কি তরুণদের কাছে রাষ্ট্রীয় ইস্যু নেই? তরুণ কি বলবে না আমার দেশের দারিদ্র্য কেন কমছে না? তরুণ কি বলবে না 2006 থেকে 10 সালে যে সময় আমাদের জিডিপি গ্রোথ তুলনামূলক কম ছিল, তখন 1.7 হারে দারিদ্র্য কমেছে, কিন্তু 10 থেকে 16 সালে কেন 1.2 হচ্ছে? আমার গরিবের হাতে কি টাকা যাচ্ছে? কেন যাচ্ছে না? আমাদের একটা সার্ভে আসছে রিসেন্টলি, ঢাকা 7% মানুষ একবেলা, ঢাকা শহর, চিটাগং শহরে, এটা কার ডেটা? বিবিএস, এটা একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যে আমাদের এরা একবেলা খেয়ে, একবেলা মানে অভুক্ত থেকে তারা ঘুমোতে যায়। এই প্রশ্ন তো তরুণকে করতে হবে। সো ইস্যু নেই, এই কথাটা একেবারেই ভুল। আমি আবারও বলছি, ইস্যু আছে, সমস্যা হচ্ছে আপনি সেটাকে মানে এক্সপোজ করতে পারছেন কিনা, আপনার ওই পরিবেশটা, মাঠে যেটা প্রথাগত মাঠ, এমনকি অনলাইন মাঠেও কি যথেষ্ট আছে? ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলে এক বিরাট আইন আছে, যেটা আপনাকে ফেসবুকে বা অনলাইনেও যে খুব মন খুলে কিছু লিখবেন সেটাতেও ব্যারিয়ার তৈরি করছে। আমি একটু শুনে আসি। আরিফা রুমা, আপনি শুনছিলেন, বেশ কিছু প্রসঙ্গ হয়েছে, আমার কি ধরে ধরে বলতে হবে না? আপনি ধরে ধরে আমি লিখেছি। এক হচ্ছে জি, যে উনি কোনো উন্নয়ন দেখতে পাচ্ছেন না, কিছু করার নেই, অন্ধ থাকলে তো আর প্রলয় বন্ধ থাকে না, ব্যাপারটা ওরকম। না না, আমি ওই অর্থে বলিনি। আমরা জানি যে 2008-এর আগেও বাংলাদেশে কিন্তু মঙ্গা পীড়িত বলতে একটা শব্দ ছিল, মঙ্গা প্রতি বছর হতো না, এখন এটা কিন্তু ইতিহাসে চলে গেছে, এখন বাচ্চারা বুঝবেও না মঙ্গা মানে এটা কি। এবং বাংলাদেশের উন্নয়ন আমরা বলছি ঠিকই, সে উন্নয়ন মানে কিন্তু শুধুমাত্র পদ্মা ব্রিজ হয়েছে, মেট্রো রেল হচ্ছে, ব্যাপারটা কিন্তু ওরকম না। সেটা তো আপনার আইয়ুব খানের 60-এর দশকের উন্নয়ন ছিল, জিডিপি, জিএনপি অ্যান্ড পার ক্যাপিটা ইনকাম। এখন কিন্তু মানে একজন মানুষের জীবন ধারণের বা জীবনের প্রয়োজনে যা কিছু, এই যে আমি মোবাইল ফোন ইউজ করছি, এটাও কিন্তু একটা উন্নয়নের অন্যতম সূচক। এবং সে সব সুযোগ মিলিয়ে আমরা এই যে আমি এখানে বক্তব্য দিচ্ছি যে বাংলাদেশ উন্নয়ন হচ্ছে, ব্যাপারটা সেটা না। আপনি জানেন যে বিশ্ব ব্যাংক থেকে শুরু করে সব জায়গায় আমরা সেই স্ট্যাটাসে অলরেডি চলে গিয়েছি। এবং ভারতের রাজনীতিবিদরা এবং যে আইএমএফ এর কথা যেটা বললেন, উনি কিন্তু কিছু পরিসংখ্যানও হ্যাঁ দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি যে সেটা আমি একটু মোবাইল দেখার সুযোগ পেলে আরও নিশ্চয়ই বলতে পারবো পয়েন্ট টু পয়েন্ট করে। যেমন এই মুহূর্তেও এই কোভিডের ভেতরেও কিন্তু আমাদের জিডিপির গ্রোথ অনেক বেশি, যেটা আসলে হওয়ার কথা ছিল না। এবং সেখানকার রাজনীতিবিদ দেখবেন তারা তো টুইটার ইউজ করে সবাই, আপনি রাহুল গান্ধীর টুইটার যদি দেখেন বা অন্যান্য রাজনৈতিক দলের, যে সবাই মানে হুলস্থুল যে বাংলাদেশের থেকে তারা আমাদের কিন্তু জিডিপির গ্রোথ নিয়ে বিতর্ক নাই, বিতর্কটা হচ্ছে যে দারিদ্র্যের হার ইকুয়াল এই ডিস্ট্রিবিউশন। মুহূর্তে 20.5, হ্যাঁ, এবং দারিদ্র্যের হার যেটা বলেন 22 না 20.5 বা তার নিচে, যেটা কোভিডের কারণে একটা ধাক্কা তো অবশ্যই খেয়েছে সারা বিশ্বের মতন। কিন্তু ভারতের মানে এখন চরম দারিদ্র্যের মানে 60%-এর বেশি মানুষ কোভিডের ভিতরে, যেটা কিন্তু আমরা নাই, যার থেকে আমাদের অবস্থা অনেক অনেক ভালো। ভারতে এখন 60%-এর মতো দরিদ্র। হ্যাঁ, না না এরকম না। এবং এবং একবেলা খেয়ে দিন কাটাচ্ছে, আমার এই তথ্য আমার কাছে জানা নেই, কারণ আপনি আমাদের চারপাশে শুধু তাই না, এই কোভিড পরিস্থিতির শুরুতে ওনাদের কাছ থেকে এমন প্রসঙ্গ শুনেছি যে রাস্তাঘাটে লাশ টাশ পড়ে টরে মরে থাকবে, কোনো টিকা নাই, কিছু নাই, যাচ্ছে তাই। আমরা এখন পর্যন্ত কোনো পচা লাশের গন্ধ পেয়ে ঘুমোতে যাইনি, রাস্তা আমরা কোনো লাশ পড়ে থাকতে দেখছি না। তো সবই যদি কাল্পনিক এরকম চাপিয়ে দেওয়া দুর্নীতি হয়, সেখানে আমাদের আসলে খুবই দুঃখজনক। এবং জবলেস যদি থাকে তরুণরা, জবলেস গ্রোথের কথা তাহলে তরুণরা নিজেরা রাস্তায় বেরিয়ে আসে, তাহলে জবগুলো কারা করছে? এবং সবাই বিসিএস এর পেছনে, এটা ঠিক, সরকারি চাকরির পেছনে ঝুঁকছে অনেকেই। হ্যাঁ, এটার কারণটা হচ্ছে যে সরকারি চাকরিটা বিসিএসটা আগে রেগুলার হতো না, এবং সুযোগ সুবিধা আগে এখনকার চাইতে অনেক খারাপ ছিল, যার ফলে মানুষের এটা তো আসবেই, যার ফলে কাজের সুযোগ অনেক বেড়েছে, এখানে মর্যাদা বেড়েছে,
তারপরে আর্থিক সলভেন্সি আগের থেকে বেড়েছে, দ্যাট ইজ ওয়াই এটার প্রতি মানুষের একটা আকর্ষণ। এটা খুব অপরাধ নিশ্চয়ই না, কিন্তু তার মানে না যে আমাদের তরুণরা জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে আছে বা তারা কাজ করছে না, ব্যাপারটা তা না। বাংলাদেশ কি তাহলে মানে বৃদ্ধরা মিলে এই পর্যায়ে নিয়ে এসেছে? না, এখানে না, কি সেটা তো উনি তরুণদের বলছেনই। সম্পৃক্ততা নেই? আজকের যে বাংলাদেশ 2008-এর বাংলাদেশের সাথে আপনি শুধু কম্পেয়ার করেন, শুধুমাত্র উনি আর্থিক অবস্থা যদি এত খারাপ থাকে, আপনি শুধু পহেলা বৈশাখের মার্কেটটা দেখেন তো, বাজারগুলো দেখেন তো, আপনি ঈদের বাজারগুলো দেখেন তো, আপনি আপনার চারপাশে আপনার কোনো পরিসংখ্যানে যাবার প্রয়োজন নাই। আমরা ছোটবেলায় আমাদের চারপাশের পরিবেশে যে দেখেছি, যে পরিমাণ ভিক্ষুক দেখেছি, যে পরিমাণ দরিদ্র মানুষ দেখেছি, সেটা কি আপনি দেখতে পাচ্ছেন? একদম আমি আমি প্রতিটা মানুষের কাছে প্রশ্ন করছি যে আপনারা কি আপনার বাড়ির চারপাশে গ্রামে, সেই গ্রামের কুঁড়ে ঘর কি আপনারা সেটা দেখতে পাচ্ছেন? প্রত্যেকে কিন্তু একটি করে বাড়ি পাচ্ছে। তো তো এরপরও আমি যদি বলেন যে আমি রাতারাতি যুক্তরাষ্ট্র হয়ে যাব, নরওয়ে হয়ে যাব, সুইডেন হয়ে যাব, না, এটা তো সেটা সম্ভব উনি না। বলছেন সেই না, আমি সময়টা এই আপনাকে বিষয়ে দিতে আরো হবে। শুনছি। আমরা একটু শুনে আসি। ফেরদৌস উজ্জ্বল আমাদের সাথে রয়েছেন। জনাব ফেরদৌস আহমেদ উজ্জ্বল, আপনি শুনছিলেন? জি জি, শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে যে যেই প্রশ্নটি সেটি হচ্ছে যে তার তরুণদের সামনে কি ইস্যু আছে, কিংবা ইস্যু থাকলে সেই ইস্যুগুলো তারা কিভাবে রেইজ করছে? ধন্যবাদ। আলোচনা শুনছিলাম। আরিফা রহমান রুমা, শিক্ষক এবং গবেষক, উনি বলছিলেন অনেকগুলো প্রসঙ্গে। তার আগে আমাদের আলোচক জাহিদুর রহমান, উনি কিছু প্রসঙ্গ উল্লেখ করেছিলেন। আমি একটু পেছনের দিকে যেতে চাই। সেটা হলো যে আজকের আলোচনার বিষয় হলো তারুণ্যের রাজনৈতিক ভাবনা। রাইট। মানে তারুণ্য আসলে আমাদের দেশে তারুণ্যের কাছে এই সময়কার রাজনৈতিক ভাবনাটা আসলে কি, সেই প্রসঙ্গটা মনে ছিল। তো আমরা রাষ্ট্রের উন্নয়ন এবং উন্নয়নের যে দর্শন এবং সেখানকার পরিসংখ্যান নিয়ে চমৎকারভাবে আলোচনা করছি। তবে আমার মনে হয় যে আমরা যদি আসলে ওই জায়গাটায় যাই, তাহলে এই বিতর্কের জায়গাটা আসবে না। আসলেই আমাদের দেশের তারুণ্য, তারুণ্যের দৃষ্টিতে এখন রাজনীতিটা কি, সেটা কিন্তু আমি একটা প্রসঙ্গ এখানে তুলে ধরার চেষ্টা করলাম। আমি আসলে 47 বা 60-এর দশক বা 70-এর দশক, 80-র দশকের পরিসংখ্যান আমি আসলে দিচ্ছি না। আমি বলছি যে রাজনীতি প্রতি তারুণ্যের আসলে দৃষ্টিভঙ্গিটা কি ছিল এবং ডেডিকেশনের জায়গাটা কি ছিল, এবং এখনো আসলে ডেডিকেশনের জায়গাটা কি আছে, সেই প্রসঙ্গটাই আমি আসবো। তার আগে মিল্টন ভাই একটা প্রসঙ্গ উল্লেখ করেছেন যে আসলে দেশের অনেক উন্নয়ন হচ্ছে, তারুণ্যের তরুণদের কর্মসংস্থান হয়েছে, কাজের অনেক ক্ষেত্র তৈরি হয়েছে। অতএব ওই স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই ধরনের পরিস্থিতি আসলে বিদ্যমান নেই। আমি সরাসরি সেই প্রসঙ্গে না গেলেও আমি একটা জিনিস বলতে চাই যে এখানে কিছু প্রসঙ্গ জাহিদুর রহমান উনি এনেছেন। বিশেষ করে যদি বলি যে এখানে আহ বাক স্বাধীনতার প্রশ্নটা খুবই ভাইটাল ভাবে চলে আসে, এবং এখানে বিরুদ্ধ যে কোনো মতামতের বিষয়ে, আমি ভোটের বিষয়টায় নাই গেলাম, সেটা উনি উল্লেখ করেছেন। আমি এই কথাটা আমি কিন্তু যে কোনো বিষয়ে যদি বিরুদ্ধচারণের বিষয় আসে, রাষ্ট্রের যে কোনো বিষয়ে, এখানে দাবির প্রসঙ্গে আসে বা অন্যান্য বিষয়ে আসে, সেটা কিভাবে দমন করা হয় সেটা কিন্তু আমরা এই সময়কালের মধ্যেও দেখেছি। তো রাষ্ট্রের আসলে এখানে চরিত্রটা কিন্তু খুব পরিষ্কার হয়ে যায়। আর রাজনীতি আহ বলতে আসলে আমরা কি মিন করি সেটা আসলে পরিষ্কার হওয়া জরুরি। যে আপনি যদি মনে করেন যে এখানে অবকাঠামোতে, এখানে আপা বললেন যে মঙ্গের প্রসঙ্গ আর কি, আমি 4 বছর উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গা থেকে কাজ করেছি। হ্যাঁ, সেখানে মানুষ এখন না খেয়ে হয়তো মারা যায় না, কিন্তু আমাদের কাছে কি পরিসংখ্যান আছে যে সেইখানকার আসলে কত পরিমাণ মানুষ অনেক বেশি কর্মসংস্থানের মধ্যে যুক্ত হয়েছে? সেই মঙ্গা পীড়িত যে পরিবারগুলো, সেই পরিবারের কতজন মানুষ বা তার সন্তান একটা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার আসলে সুযোগ তৈরি হয়েছে, নাকি সেইখানে যে সংকটগুলো ছিল সেই সংকটগুলোর নতুন ঘনীভূত রূপ আরো দেখা দিয়েছে? হ্যাঁ, ইউরোপ আমেরিকার মতো আমার রাষ্ট্র হবে না, সেটা আমরা জানি। কিন্তু এখানে খুবই দারুণ ভাবে জাহিদুর রহমান ভাই যেটা উল্লেখ করেছেন যে আমরা মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যে সংবিধান রচনা করেছিলাম, সেখানে এদেশের মানুষের গণতন্ত্র, এদেশের মানুষের অধিকার এবং তার যে মানে প্রাপ্য যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আমি যেভাবে বর্ণনা করেছিলাম, যেটাকে আমরা বলি যে মুক্তিযুদ্ধের যে লাখো শহীদ, সেই শহীদের স্বপ্ন বাস্তবায়নের জন্য সেই সংবিধান রচিত হয়েছিল। সেই সংবিধানের, যদিও সেই সংবিধানে আদিবাসী প্রশ্ন অন্যান্য প্রসঙ্গের বিষয় রয়েছে, সেই সংবিধানের কোন জায়গাটা আমি আসলে প্রপারলি বাস্তবায়ন করতে পেরেছি? উন্নয়ন হয় না এরকম না, উন্নয়ন যে কোনো রাষ্ট্রশক্তি থাকলেই সেটার
তারা কিছু না কিছু উন্নয়নের ধারায় কাজ করবে। কিন্তু আমার কথা হলো যে দৃষ্টিভঙ্গিটা কি, আমরা একটু আগে একটা বিষয় আমি দেখার চেষ্টা করেছিলাম যে বাংলাদেশ হলো যে অতি ধনীর বৃদ্ধির হার থেকে হারের দিক থেকে বাংলাদেশ হলো বিশ্বের প্রথম জায়গা ছিলেন, সেটা হলো গত জানুয়ারিতে আর কি। আর ধনী মানুষের বৃদ্ধির হারের দিক থেকে বাংলাদেশে গিয়ে বিশ্বের তৃতীয় অবস্থান এখন করছেন, এবং যেটা হলো যে আগামী 5 বছরে এটা 11.4% হারে আরো বৃদ্ধি পাবে। এটা হলো যুক্তরাষ্ট্রের একটা প্রতিষ্ঠান ওয়েলথ এক্সপেক্ট, তাদের গবেষণার ফল। এবং একটা বিষয়, করোনার সময় আপনি বললেন যে করোনায় নানান ধরনের কাজ বা বিষয়, করোনার সময় যে ধরনের সংকট আমাদের সামনে দেখা দিল, দেখেন যে এই সময় রাষ্ট্র যে দায়িত্ব পালন করেছে, রাষ্ট্র তো অবশ্যই দায়িত্ব পালন করবে, রাষ্ট্রের দায়িত্ব মানুষকে সেভ করা। আপনি যদি দৃষ্টিভঙ্গিগত জায়গায় দেখেন যে এখানে, আমি ঢাকা শহরের আরবান রেজিলেন্স নিয়ে আমি কাজ করি, আমি জানি এখানে ঢাকা শহরে 40 লক্ষ মানুষ আছে, নিম্ন আয়ের মানুষ, বস্তিবাসী মানুষ। দেখেন যে এই বলা হলো কি যে না বস্তি, আমি অনেক জায়গায় শুনেছি বলছে যে বস্তির মানুষের করোনা হয় না। তো আমি নিজ উদ্যোগে বা আমার এক প্রতিষ্ঠানে আমি কাজ করি, তা আমরা একটা উদ্যোগ নিয়ে আমরা দেখেছিলাম যে আহ কোন বস্তিতে রাষ্ট্রীয় উদ্যোগে কোনো মানুষকে কোনো এই তাদেরকে যে টেস্টের আওতায় নিয়ে আসা, সেটা হয় নাই। তার মানে বিষয় হলো কি যে রাষ্ট্র এখানে ধনীর জন্য এক ধরনের ব্যবস্থা বলবৎ রেখেছে, দরিদ্রের জন্য, অতি দরিদ্রদের জন্য এক ধরনের ব্যবস্থা রেখেছে। আপনি শেষ করছি এটা বলে যে আহমেদ উজ্জ্বল, তারুণ্যের জি বেশ কিছু প্রসঙ্গ আমি এনেছেন, শেষ কর- আমরা সেই বিষয়গুলো নিয়ে আপনি জি জি হ্যাঁ ছিলেন, আমি জাস্ট ওটা হচ্ছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির তথ্য অনুযায়ী, এবং শুধু এপ্রিল মাসেই চাকরি হারিয়েছে 12,20,00,000 এবং 60% মানুষ এখন দরিদ্র ভারতে, এবং 20% আমাদের দেশে বলছে যে এখন পর্যন্ত দরিদ্র মানুষ, কিন্তু মাথায় রাখতে হবে 2009 এই পার্সেন্টেজ ছিল 40। তার মানে হচ্ছে কয় বছরে কিন্তু 20% মানুষ সেই দরিদ্র সমাজ থেকে উপরে উঠে গিয়েছে। সো এটা কি খুব ছোট অ্যাচিভমেন্ট কিনা? না, বাক স্বাধীনতা নেই, ওনারা টক শোতে এসে প্রতিদিন বলে যাচ্ছেন, কথা বলছেন, আবার বলছেন বাক স্বাধীনতা নেই। আমি এই বিষয়ে বাক আরো স্বাধীনতা বিস্তারিত মানে নিশ্চয়ই উনি আমাকে অশালীন গালাগাল করবেন না, না, রাইট? অবশ্যই নয়। আমি আসি জনাব মিল্টন, আপনি শুনছিলেন বিরতির আগে আমরা যে বিষয়গুলো আলাপ করছিলাম, এবং ফেরদৌস আহমেদ উজ্জ্বল ও জাহিদুর রহমান যেটি বলছিলেন, একটি বিষয় কিন্তু একেবারেই স্পষ্ট যে অবকাঠামোগত যে উন্নয়ন সেটি কিন্তু দৃশ্যমান, কিন্তু ওনাদের প্রশ্নটা হচ্ছে যেই উন্নয়ন বা যেই আর্থিক সঙ্গতির কথা বলছি সেটি একটি নির্দিষ্ট জায়গায় বা নির্দিষ্ট শ্রেণীতে কেন্দ্রীভূত হয়েছে, যেটি আমরা প্রায়শই এই উদাহরণ দেই যে যেটিকে সারমেয় বা গোবর বলি আমরা, সেটি যদি এক জায়গায় স্তূপকৃত করে রাখা হয় তখন হয়তো এর কাছ থেকে আবর্জনা বা দুর্গন্ধই বেরিয়ে আসে, কিন্তু এটিকে যখন আমরা ছড়িয়ে দেই তখন হয়তো এটি সার হিসেবে বেশ উপকারী হয়। এবং সম্পদের ক্ষেত্রেও বলা হয়ে থাকে যদি এইরকম হয় তাহলে সেই জায়গাতে যেতে পারছি কিনা আমরা। আমি অ্যাকচুয়ালি ডক্টর জাহিদুর রহমান ভাই এবং আমাদের সাবেক ছাত্রনেতা ছাত্র ইউনিয়নের সভাপতি ফেরদৌস উজ্জ্বল ভাই, উনি আমাকে মেনশন করেও দুই একটি কথা বলেছেন। থ্যাংক ইউ উজ্জ্বল ভাইকে। আসলে সবচেয়ে বড় কথা, আপনি গভীরভাবে একটা জিনিস লক্ষ্য করবেন যে 1972 এর আমাদের যে সংবিধান, এই জাতির পিতা আমাদেরকে যে সংবিধান দিয়ে গেছেন, আসলে দুঃখজনক হলেও সত্য যে এই সংবিধান বাস্তবায়নের ক্ষেত্রে তার কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা যেভাবে এই সংবিধানের প্রতি, সংবিধানকে সমুন্নত রাখার জন্য নিজেদেরকে যেভাবে সচেষ্ট রাখি, এবং কেন জানি না দেখা যায় যে সমস্ত দায় দায়িত্বটাও যেন আমাদেরই উপরে পড়ে যায়। আপনি গভীরভাবে লক্ষ্য করে দেখেন, আজকে যদি 1982 থেকে বা বঙ্গবন্ধু 75 পরবর্তী সময়গুলোর দিকে তাকান, তখন রাষ্ট্রের এই সংবিধান বা এই সংবিধানের পরিস্থিতি, ইন্ডিমিউনিটি থেকে শুরু করে কোথায় কোথায় কোনটা চলে গিয়েছিল, আমি আসলে বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি সেদিকে যেতে চাচ্ছি না। আপনি একইভাবে দেখেন, যখন আসসালামু আলাইকুম বলে আল্লাহ রসুলের নাম নিয়ে যখন এরশাদ সাহেব ক্ষমতায় আসলেন, এই সংবিধান কোথায় চলে গিয়েছিল আপনি লক্ষ্য করে দেখেন। আমরা যারা 90-এর দশকে ছাত্র রাজনীতি করেছি, আমাদের তো কিছু স্পিরিট ছিল সেখানে, আমাদের কিছু দফা ছিল, যেমন ছাত্র সমাজের 10 দফা ছিল, শ্রমিকের 17 দফা ছিল, 5 দফা ছিল, এরকম রাজনৈতিক দলগুলোরও কিছু কিছু কিন্তু নীতি আদর্শগত স্লোগান ছিল যে দলই ক্ষমতায় যাক মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্রকে গঠন করব। আপনি যে রূপরেখা ছিল, সেই যে কথাগুলো আমি বিক্ষিপ্তভাবে আলোচনা করতে হচ্ছে শুধু সময়ের অভাবে। জি জি অবশ্যই। আপনি লক্ষ্য করে দেখেন
যে 91-এর যে ইলেকশন হলো, সেই ইলেকশনে এসে অর্থাৎ এরশাদ সাহেবের পতন হলো ডিসেম্বরে, 91-এ এসেই কিন্তু আমরা সব কিছু ভুলে গেলাম, অর্থাৎ 91-এর শুরুতেই। এখন যে বিষয়টা সেটা হচ্ছে, আপনি গভীরভাবে লক্ষ্য করে দেখেন যে জননেত্রী শেখ হাসিনা এই যে কথাটি আসলো, আপনি যেটা বললেন যে সেটি যদি স্তূপ আকৃতির হয় তাহলে গন্ধ ছড়াবে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে অত্যন্ত দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, উনি সব সময়ের জন্যই কোন সংকুচিত উন্নয়ন উনি কখনো চান না। উনি প্রত্যেকটা মুহূর্তে যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় উনি এসেছেন, উনি তাৎক্ষণিকভাবে এদেশের কৃষক, এদেশের শ্রমিক, এদেশের খেটে খাওয়া মানুষ, এদেশের মেহনতি মানুষ, আজকে এটি বোঝার জন্য কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না, এটি বোঝার জন্য কোনো পরিসংখ্যানের প্রয়োজন পড়ে না। আজকে এই ঢাকা শহরের কন্টেস্টে আপনি লক্ষ্য করেন যে এখানে একজন রিক্সাওয়ালা, একটা রিক্সা শ্রমিক, সে প্রতিদিন 1000 টাকার উপরে ইনকাম করছে। আপনি গভীরভাবে লক্ষ্য করে দেখেন যে শ্রমিকের অভাবে কৃষক ধান কাটতে পারছে না, কৃষক বলছে যে আমি 500, 700, 1000 টাকা আপনাকে দিব। তাহলে আপনি একটি দেশের দারিদ্র বা একটি দেশের অনগ্রসর মানুষদের আপনি তাদের ক্যালকুলেশনটা কিভাবে করবেন? আপনি একদিন পরিশ্রম করে যদি 500 টাকা ইনকাম করে একজন কৃষি শ্রমিক, তাহলে 500 টাকা দিয়ে চাউলের দাম যদি আপনি মোটা চাউল 40 টাকাও ধরেন, 50 টাকাও ধরেন, 500 টাকা দিয়ে একদিন পরিশ্রম করে 10 কেজি চাউল কেনা যায়। এটা কি একটা ব্যারোমিটার নয়? এটা সফলতা তো আজকের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন জন্যই এটা হয়েছে। আর তারুণ্য কি ভাবনা ভাববে, আপনাকে আমি শুধু একটা পরিসংখ্যান দিয়ে বলি। আমি 85 আমি শেষ করব, 85 মানে 80 দশকের মাঝামাঝি থেকে শুরু করে 90-এর দশক পর্যন্ত আমি ছাত্র রাজনীতি করে এসেছি। আমার নিজের দেখা যে বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে মৌলবাদী সংগঠনগুলো, বিশেষ করে ছাত্র শিবিরের ছেলেরা যেভাবে মানুষের রক কেটেছে, সেখানে তারা যে ভয়ঙ্কর রূপ সৃষ্টি করছে, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মা বাবা জায়নামাজে বসে বসে দোয়া করছে যে এই আমার সন্তানটা কবে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আসবে। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আমার বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়, আমি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ছিলাম। আমি দেখেছি যে কিভাবে তারা নৃশংসভাবে আপনার 91 থেকে 96-তে অত্যাচার করেছে। এই যে বিষয়গুলো, তারুণ্যের ভাবনা, তখন তো কোনো ভাবনাই ছিল না, আর এখন তো তারুণ্য ভাবনা ভাবতে পারছে। আজকে তারুণ্যের ভাবনার কথা চিন্তা করেই জননেত্রী শেখ হাসিনা 1 মিনিট টেলিফোনে কথা বললে 7 টাকা 10 টাকা মিনিট কাটা হয়েছে। 1 মিনিট চলে যাওয়ার সাথে সাথে বলছে কেটে দে আমার 1 মিনিট পার হয়ে গেছে, আর এখন 30 সেকেন্ডে কথা বলা যাচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, দেশি এবং আন্তর্জাতিক পর্যায়ে একজন খ্যাতি সম্পন্ন একজন বিশেষজ্ঞ মানুষ, উনি বিভিন্ন ভাবে ভাবনা ভেবে এই তারুণ্যকে কিভাবে রাজনীতি বিমুখ থেকে শুরু করে আমাদের, আপনি জানবেন যে আমাদের যুবলীগের সম্মানিত চেয়ারম্যান জনাব ফজলে শামস পরশ, উনি একজন অধ্যাপক মানুষ, উনি বারবার বলছেন যে আমি তারুণ্যকে হেড পলিটিক্স থেকে বের করে নিয়ে আসতে চাই। তাহলে এই ব্যাপারগুলো আপনি এখানে বঙ্গবন্ধু কন্যা বা তার অনুসারী যারা আছেন, বিশেষ করে আমাদের 69-এর মহানায়ক আমাদের তোফায়েল আহমেদ সাহেব আছেন, এখনো তো ওনারা আমাদের কিংবদন্তি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা ডাক্তার জাহিদুর রহমানের কাছে যাব। জি ডাক্তার জাহিদুর রহমান। বাংলাদেশের ডেটার রিলায়েবিলিটি খুব কম, এটা ওয়ার্ল্ড ব্যাংক বলছে। সাউথ এশিয়া সবচেয়ে কম, আমাদের চাইতে ডেটার রিলায়েবিলিটি পাকিস্তান আফগানিস্তানেরও বেশি। ওই যে বললেন না আমরা ইউএসএ ইউরোপ নিয়ে কথা বলি না, আই এম নট দ্যাট স্টুপিড যে আমি বাংলাদেশ আমেরিকা হয়ে যাবে বা সুইডেন হয়ে যাবে, সেটা এক্সপেক্ট করছি না। সেই ডেটার ভিত্তিতেই বলছি, উনি বলছেন যে অভুক্ত থেকে ঘুমোতে যায়, এটা কোথায় পেয়েছি একটু বলে রাখা দরকার। শিরোনামটা আমি একটু পড়ি, এখনও অভুক্ত মানুষ, নিশ্চিত হয়নি খাদ্য নিরাপত্তা। ডেইলি স্টার বাংলায় 21শে ডিসেম্বর। ওখানে বুলেট পয়েন্টে যা যা লিখেছে আমি এগুলো পড়তেই চাই। শহরের 8% দরিদ্র পরিবার না খেয়ে ঘুমোতে যায়। শহরের 12% দরিদ্র পরিবারে খাবার নেই। শহরের 21%-এর বেশি দরিদ্র পরিবারে পর্যাপ্ত খাবার নেই। এটা খুব গুরুত্বপূর্ণ। সারাদিনে এক বেলাও খেতে পারেনি প্রায় 3% শহুরে দরিদ্র পরিবার। আবারও বলছি, এটা বিএনপি বানায়নি, এটা ঐক্যফ্রন্ট বানায়নি, নাগরিক ঐক্য বানায়নি, এটা বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, এটা একটা স্টেট ওন্ড প্রতিষ্ঠান। মিল্টন ভাই যে বলছেন আমরা 1000 টাকা দিয়ে কি দারিদ্র কি হিসাব করব, এই কথাগুলো না আসলে মানে ঠিক এভাবে বলা ঠিক না। কারণ হচ্ছে কি,
দারিদ্র্যের যে পার্সেন্টেজ 3% হচ্ছে খেতে পাচ্ছে না এক বেলাও খায় না। তো মোরেটোর রাস্তায় নিশ্চয়ই আমি আসলে সেটা মোরেটোরে থাকছে। হ্যাঁ হ্যাঁ বিবিএস কে গিয়ে জিজ্ঞেস ঠিক করুন আছে, প্লিজ। ঠিক আমি আছে, রেফারেন্স দিয়ে কথা okay. বলছি, আপনাকে পাঠিয়ে দেব প্লিজ। আমাকে মানে ইন্টারাপ্ট করলে একদিনও আপনি খেতে আপনার সময় পারছে না, বলবেন। তারা বেঁচে আছে সবাই না খেয়ে। আপনি আপনার সময় বলবেন। আচ্ছা, এখন খেয়াল করুন, এই যে আমরা বলছি আমাদের সবকিছু খুব সুন্দর, তো এই দারিদ্র্যের কথাটাও বিবিএস এর কথা। আচ্ছা, এখন আমরা সুষম উন্নয়নের কথা বলছি। এই যে মঙ্গানেই বলা হলো, আমি দুটো জেলার তুলনা বলছি। বাংলাদেশের নারায়ণগঞ্জে দারিদ্র্যের পার্সেন্টেজ হচ্ছে 2% আর কুড়িগ্রামে হচ্ছে 72%। আমাদের আবারও এই সব কেউ আমাদের অন্য কোনো প্রতিষ্ঠানের না, রাষ্ট্রীয় BBS প্রতিষ্ঠান এর বলছে। রংপুর বিভাগের 10টা জেলায় 6টা দেশের সবচেয়ে বেশি দরিদ্র জেলা, অথচ এডিপির 2% মাত্র সেখানে বরাদ্দ হয়, জানেন? 2%। 10টা জেলায় বরাদ্দ হয়, যেখানে বাংলাদেশের সবচেয়ে দরিদ্র 6টা জেলা আছে। কুড়িগ্রাম আর নারায়ণগঞ্জে 2% আর 72% তুলনা করেন, কোথায় সাম্য? আমরা আমাদের ওই প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সে লিখেছিলাম না, সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায় বিচার। হচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার মতো? আমরা বলছি হচ্ছে না। আচ্ছা, দারিদ্র্য নিয়ে আপু যে কথাটা বললেন, এখানে একটা খুব ভুল তুলনা আছে। এপ্রিল মাসে 60% আপনি বাংলাদেশের 20.5 বা 21% সাথে তুলনা করতে পারেন না, ওটা আগের সাথে তুলনা করবেন। ওদের লকডাউন ছিল, আমাদেরও যখন লকডাউন হয়েছে আপনি এবার খুঁজে দেখবেন বাংলাদেশের সানেম বা সিপিডি সবাই বলেছে এটা 50% ক্রস করে গেছে। ভারতের একটু বেশি হয়েছে কেন জানেন? ওদের লকডাউনটা খুব স্ট্রিক্ট ছিল। আপনি খোঁজ নিয়ে দেখবেন এপ্রিলে লকডাউনে ভারতে কি হয়েছে। আমরা একটা তথাকথিত সাধারণ ছুটি রেখেছি, সেখানে সব কিছুই চলছিল। সো আমাদের পভার্টি হয়তো ওদের 5 বা 10% কম থেকে থাকতে পারে। আপনি ওর সাথে যদি তুলনা করেন, বাংলাদেশের সানেম সিপিডি অসংখ্য রিপোর্ট জানিয়েছে আমাদের এখন 50% এর কাছাকাছি চলে গেছে। একই অবস্থা। তো আপনি তো ওই 60 না বলছেন। না, আপনি তো বিশেষ বাংলাদেশের হ্যাঁ, প্রসঙ্গ নিয়ে আসছেন না, বারবার, যে না, আমরাই না, খুব না, না খেয়ে না, মরে না, যাচ্ছি, আচ্ছা। পৃথিবীর সবাই সনে সনে আমি উন্নতি একটু করছে। বলছি, সেটা হলো আমি তুলনার কথা বলি। আমি কেন ফ্রাস্ট্রেটেড হই? ফ্রাস্ট্রেটেড আমি আসলে ইউরোপ আমেরিকা দেখে হই না। আবারও বলছি, আমরা দ্যাট স্টুপিড। খোঁজ খবর মোটামুটি রাখি। ধরুন কাছাকাছি একটা দেশ ভুটান, আমরা অনেকেই জানি না ভুটানের পুরো স্টেট ওন্ড একটা স্বাস্থ্য ব্যবস্থা আছে, একটা পয়সা নাগরিককে খরচ করতে হয় না। এবং অবাক হবেন শুনে, যে দর্শকরা যারা জানেন না, ওদের কারো যদি বিদেশে চিকিৎসা নিতে হয় খুব জটিল রোগে, সেটার খরচ রাষ্ট্র বহন করে। আচ্ছা, ভারতের চেয়ে আমরা মাথাপিছু আয়ে এগিয়ে গেছি বলছি। 16 সাল থেকে ভারতে আয়ুষ্মান ভারত বলে একটা হেলথ ইন্স্যুরেন্স চালু হয়েছে, যাতে 50 কোটি মানুষকে ইনক্লুড করা হয়েছে। আমি এটা নিয়ে ঘাটাঘাটি করেছি। এখন পর্যন্ত 11 কোটি মানুষ এর মধ্যে চলে গেছে, গরিব মানুষ। সুবিধাটা শুনলে অনেকে অবাক হবেন, যে আপনার যদি স্পেশালিস্ট ট্রিটমেন্ট অথবা হসপিটালে ভর্তি হতে হয়, পরিবার প্রতি 5 লাখ টাকা স্টেট দেয়। কেন স্বাস্থ্যের কথা বলছি? আমরা এই স্বাস্থ্য সেবা নিতে গিয়ে প্রতি বছর বাংলাদেশে 65 লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে যায়। এই যে নেমে যায়, আমরা কিন্তু করছি না, আমাদের সামর্থ্য তো বেশি হলো। সো আমি ইউরোপ আমেরিকা দেখাচ্ছি না, আমি আমাদের আশপাশ দেখাচ্ছি। ফাইনালি যেটা বলার, যে 9 সাল থেকে 40% থেকে 20% হয়েছে, বিষয়টা সেটা না, কোন পার্সেন্টেজে কমছে। আমি আবারও বলছি, দায়িত্ব নিয়ে বলছি, 6 থেকে 10-এ 1.7% হারে কমেছে, 9 থেকে 16-তে, 16-র পরের খানা জরিপের রেজাল্ট এখন আমরা পাইনি, হয়নি। 10 থেকে 16 1.2%। প্রশ্নটা হচ্ছে, আমার তো জিডিপি গ্রোথ বাড়ছে, তাহলে আমার দারিদ্র্য কমার পার্সেন্টেজ কমছে কেন? আমি তো এই প্রশ্ন রাষ্ট্রের কাছে জানতে চাইতে পারি। আমি আবারও বলি, এখন উজ্জ্বল ভাই যেটা বলছেন তার রাজনীতির ভাবনা, আমি আসলে বলছি তারুণ্যকে এই ব্যাপারগুলো ভাবতে হবে। এই স্টেটটাকে মুক্তিযুদ্ধের চেতনায় ডিসেম্বরে বলছি, এটা কারো কোনো একটা ব্যক্তিগত জায়গার সম্পদ না। আমরা চেতনা বলতে যা বুঝি, আমরা যাতে মিসগাইড না করি, তরুণরা যাতে বুঝে যে আমরা এই কারণে এই দেশ স্বাধীন করেছিলাম, এবং এই ব্যাপারগুলো মাথায় রেখে তাদের অসংখ্য ইস্যু আছে, শুধু তার ব্যক্তিগত ইস্যু না, অসংখ্য রাষ্ট্রীয় ইস্যু আছে, তাদের সেই ব্যাপারে কনসাস হওয়া উচিত। শেষ করছি একটা কথা দিয়ে, আমি 16 সাল থেকে রাজনীতিতে ইনভলভড। ওই আই হেট পলিটিক্স নিয়ে আমিও বড় হয়েছিলাম, বা ইউ শুড হেট পলিটিক্স শুনে বড় হয়েছি। কিন্তু আমি শেষ পর্যন্ত বুঝেছি ওটাই জায়গা। এই যাবতীয় ক্রাইসিসের পরও, যাবতীয় সমস্যার পরও রাজনীতিতে থেকেই রাজনীতি ঠিক করতে হবে, এবং তরুণদের অবশ্যই অ্যাট কস্ট রাজনীতিতে আসতে হবে। এবং এই যে খারাপ দেখছে, এটাই বরং তাদের কাজ করার জন্য মোক্ষম সময় বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু বলতে পারি? জি জি React জি, করি। অবশ্যই। এখন হচ্ছে ভারত শুরু করেছে কিন্তু 1947 সালে, আমরা 1971 সালে স্বাধীন পেয়েও কিন্তু 21 বছর আমরা পেছনের দিকে হেঁটেছি, আমাদের 75-এর 15ই আগস্টের পরে। এরপরে আপনি দেখেন, মাত্র আমি শুধু 9 সাল থেকে এই পর্যন্ত নির্বিচ্ছিন্নভাবে আসলে আমরা কাজ করবার সুযোগ পেয়েছি। আমাদের ইন্স্যুরেন্স নাই, কিন্তু আমাদেরও হসপিটালে, এই যে আপনি কোভিডের ক্ষেত্রে দেখেন যে আমাদেরকে কোনো টাকা পয়সা লাগছে কিনা, আমরা কিন্তু এখন পর্যন্ত ভারতের মতো একটা বৃহৎ রাষ্ট্র যেমন না, এবং আমি বললাম যে আমরা আমাদের জন্ম যদি ধরে থাকি, সেটা তার থেকে অনেক অনেক আমরা মানে ছোট বা অনেক পিছিয়ে আছি।
তো এই যেমন ধরেন বৈষম্য, উনি জেলার বৈষম্যগুলোর কথা বলেন, এটা কিন্তু উনি ভুল এডিপি বলেননি, বরাদ্দ যে। ভুল বলেননি, হ্যাঁ, কিন্তু এইটা আরো খারাপ অবস্থায় ছিল। আমাদের কিন্তু বেশ কিছু সামাজিক সুরক্ষা, এই যে বৃদ্ধ ভাতা, বয়স্ক মানে এই ইভেন এখন গর্ভবতী মাদেরকেও একটা ভাতা দেওয়া হচ্ছে, আপনি হয়তো জানেন, বিধবা ভাতা, এগুলো কিন্তু আমাদের নতুন শুরু করেছে, আমাদের কিন্তু এগুলো শুরু হচ্ছে। তো আমরা যদি এইটুকুনো সব ক্ষেত্রে শুধু মানে খারাপ 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 বলে থাকি, এটাও খুব দুঃখজনক। তখন মনে হয় যে ওনার আসলে এই কথাগুলোর পেছনে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে। আপনার যখন আপনি সমালোচনা করবেন, আপনি ভালোটাও বলবেন, হ্যাঁ এই জিনিসগুলো খারাপ হচ্ছে না, অবশ্যই, কারণটা হচ্ছে সমালোচনা সরকারের জন্য খুব ভালো, তখন আপনার ওই বিষয়গুলো সরকার নিবে। কিন্তু আপনি যদি শুধু বলতেই থাকেন বাক স্বাধীনতা নেই, তখন আপনি এই কথাগুলো বলছেন কি করে? বাক স্বাধীনতা নেই তখন ছিল যখন আপনি সারের দাবিতে আন্দোলন করার জন্য গুলি খেয়ে মরে গেছেন, যখন আপনি বিদ্যুতের দাবিতে আন্দোলন করতে যে গুলি খেয়ে মরে গেছেন, যখন বিদ্যুৎ দেওয়া হয়নি শুধু খাম্বা লাগানো হয়েছে। আজকে আমরা মানে এই 10-15 বছরের দুটো আন্দোলন দেখেছি, কোটা বিরোধী আন্দোলন, সড়ক নিরাপদ আন্দোলন। আপনি দেখেছেন যে যৌক্তিক দাবিতে আন্দোলন হয়েছে কি স্মুথলি, এবং কিছু দাবি মেনে নেওয়া হয়েছে যেটার আমিও আসলে বিরুদ্ধাচরণ করেছি, যেমন কোটার ক্ষেত্রে, বাট প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন এ কথা বলে যে চৈত্র মাসের গরমে বাচ্চাগুলো রোদের মধ্যে শুয়ে আছে, আমার কষ্ট লাগছে। তো সেই জায়গায় আপনি যদি বলেন বাক স্বাধীনতা নেই, এই যে আমি কথা বলছি, টকশোতে আসছি, আপনি যদি কমেন্ট সেকশন দেখেন যে অশালীন গালাগাল করে ভাসিয়ে দিচ্ছে এক শ্রেণীর লোক, এখন এটাকেও যদি কোনো কিছু মানে রেস্ট্রিকশনের আওতায় না নিয়ে আসা হয়, এটাও যদি আমাদের অবাধে চলতে দেওয়া হয়, তাহলে তো আসলে খুবই সমস্যা। তাহলে আমিও আপনাকে যা ইচ্ছে তাই বলতে থাকবো, আপনিও আমাকে যা ইচ্ছে তাই বলতে অসংখ্য থাকবো, ধন্যবাদ, আমাদের শেষ কথা বলতে করতে আসলে হবে। কিছুই হবে না। আরিফ রহমান, আমাদেরকে শেষ করতে হবে। জনাব ফেরদৌস আহমেদ উজ্জ্বল, আমাদের হাতে একেবারেই সময় নেই, 30 সেকেন্ডে যদি কিছু যুক্ত করেন আমরা শেষ করব। আমি শুধু এটাই বলতে চাই যে হ্যাঁ, উন্নয়ন একটা খুবই ধারাবাহিক প্রক্রিয়া। আর আপনি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন, আপনি দায়িত্ব নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাবেন, এটা আপনার উপর দায়িত্ব বর্তায়। এটা স্বাভাবিক প্রক্রিয়াতে আগাবে, এবং উন্নয়ন হলে সেটা অবশ্যই মানুষ এটাকে অ্যাপ্রিসিয়েট করবে, সেটা নিয়ে কোনো ডিবেট নেই। আর যেটা হলো যে রাজনীতির যে পরিভাষা, সেখানে হলো যে মানুষকে তার যে কোনো নিয়মতান্ত্রিক আন্দোলন করার, লড়াই করার, মতামত দেওয়ার, চিন্তা করার, ভোট দেওয়ার সকল অধিকার বলবৎ থাকতে হবে আর কি। এটা হলো যে আমাদের যদি মুক্তিযুদ্ধের প্রধান স্বপ্ন বলি, সেই স্বপ্নের মধ্যে বর্তায়। কে অসংখ্য ধন্যবাদ। কতটা করলো না করলো সেটা হলো যে পরের আলোচনা হতে পারে, জি। কিন্তু এটা আপনি কখনোই বলতে পারবেন না যে আপনাকে আমি বাক স্বাধীনতা দিয়ে দিলাম। বাক স্বাধীনতা কিন্তু মানুষ জন্মগত ভাবেই পায়। অতএব যখন দিয়ে দেওয়ার প্রশ্ন আসে, তখন কিন্তু আসলে সংকটটা আসলে তৈরি হয়। আমরা চাই তারুণ্যকে তার মতো করে বেড়ে ওঠার সুযোগ দেওয়া হোক, রাজনীতিতে তাদের অবস্থান শক্তিশালী হোক। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। জনাব মিল্টন, 30 সেকেন্ড শেষ করব। জি, আমি যে কথাটি অ্যাকচুয়ালি শেষ বলতে করব। চাচ্ছি যে আমরা আসলে ওই জিনিসটা দেখেই বড় হয়েছি, যে আমার নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, উনি 1920 সালে দুনিয়াতে এসেছেন টঙ্গিপাড়াতে। 1947-এ উনি একজন তরুণ যুবক ছিলেন। সেই যুবক তখন 47-এর স্বাধীনতা নিয়ে ভাবনা ভেবেছেন। আমরা সেই দল, সেই সংগঠনটি করি। আমরা তার কন্যা জননেত্রী শেখ হাসিনা, উনি এখনো জীবিত আছেন। ঠিক তার পিতার আদর্শ বাস্তবায়নের জন্য উনি প্রতিটি মুহূর্তে উনি চেষ্টা করে যাচ্ছেন। সেই চেষ্টাটি করে যাচ্ছেন এদেশের যুব সমাজকে সামনে নিয়েই। আমি যতটুকু দেখি যে যুবকদের নিয়েই উনি সবচেয়ে বেশি ভাবনা ভাবেন, এবং অসংখ্য ধন্যবাদ। যুবকদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের চারজনকে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। সম্মানিত আলোচকদের কথায় যে কথাটি একেবারেই স্পষ্ট, সেটি হচ্ছে যে রাজনীতিতে সংকটাপন্ন অবস্থা থাকবে, ক্রাইসিস থাকবে, কিন্তু এর মধ্য দিয়েও তরুণদেরকেই এগিয়ে আসতে হবে এবং নেতৃত্বে আসতে হবে, এবং সেই সব বাধা বিপত্তি পেরিয়েই আসতে হবে। তাহলেই হয়তো আমরা পরবর্তীতে যে কাঙ্ক্ষিত বাংলাদেশ চাচ্ছি সেটির দিকে এগিয়ে যেতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।